হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিকে দ্রবণ অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলি আসে সেই গাণিতিক সমস্যাগুলো তোমাদের দেখাবো কী করে সমাধান করতে হয়। আজকে হচ্ছে পার্ট টু ভিডিওতে যে অঙ্কগুলো দেখাবো সেগুলো মূলত স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো থেকে অঙ্কগুলো আমি দেখাবো। স্ফুটনাঙ্কের উন্নয়নের যে রাউল্টের সূত্র আছে সেই রাউল্টের সূত্রের গাণিতিক সমীকরণটা হচ্ছে ডেল টিভি ইকুয়াল কেবি ইন্টু এম। এটা হচ্ছে রাউল্টের সূত্রের গাণিতিক সমীকরণ। এখানে ডেল টিভি যেটা আছে সেটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, কেবি এটা একটা ধ্রুবক, এটাকে ইবুলোস্কোপিক কনস্ট্যান্টও বলে। এম যেটা আছে সেটা হচ্ছে গাঢ়ত্ব, সেটা হচ্ছে মোলালিটিতে। তাহলে এই হচ্ছে সম্পর্ক। এই সম্পর্কের উপরে ভিত্তি করে গাণিতিক সমস্যাগুলো আসে। কখনো কখনো চাওয়া হয় যে স্ফুটনাঙ্কের উন্নয়নের মানটা কত, অর্থাৎ ডেল টিভির মান কত। কিছু কোশ্চেনে হয়তো জিজ্ঞেস করা হবে দ্রবণের গাঢ়ত্বের মান কত, এটা হচ্ছে নাম্বার 2। আবার কখনো কখনো চাওয়া হতে পারে যে কেবির মান কত, অর্থাৎ ইবুলোস্কোপিক কনস্ট্যান্টের মানটা কত। এছাড়াও আরও বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে। তা আমি মূলত উচ্চ মাধ্যমিকের বিগত বছরের যে প্রশ্নগুলো এসছে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত সেই প্রশ্নগুলোকে সমাধান করার কৌশল তোমাদের দেখাবো। বইয়ে যদিও দেওয়া আছে, তবে ভিডিওটি দেখো, তাহলে তোমাদের সমাধান করার কৌশল খুব সহজে আয়ত্ত করতে পারবে, আর পরীক্ষায় আসলে সহজে তোমরা করতে পারবে এবং নম্বরটা পেয়ে যাবে। তা চলো শুরু করি। প্রথম যে প্রশ্ন 2007-এর সেটা হচ্ছে 42.04 গ্রাম বেঞ্জিনে যদি 0.5042 গ্রাম দ্রাব দ্রবীভূত যদি করা হয় তাহলে স্ফুটনাঙ্ক কত হয়? 80.38 ডিগ্রি সেলসিয়াস হয়। দ্রাবের আণবিক গুরুত্ব কত, এটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে চলো এই অঙ্কটা করি। এটা হচ্ছে বেঞ্জিনের ভর। বেঞ্জিন মানে এখানে হচ্ছে দ্রাবক, তাহলে দ্রাবকের ভর অর্থাৎ W1 সেটা হচ্ছে 42.04 গ্রাম। আর দ্রাব যেটা দ্রবীভূত করা আছে সেটা হচ্ছে W2 ইকুয়াল 0.5042 গ্রাম। আচ্ছা, তার আগে একটু বলে নেব, এটা কিন্তু পার্ট 2 ভিডিও, এটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা অবশ্যই দেখে নিবে। বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন সেই সংক্রান্ত কয়েকটি প্রশ্ন আছে, সেটা অবশ্যই দেখে নিবে। টোটাল 4টা ভিডিওতে আমি দ্রবণের অঙ্কগুলোকে দেখাবো তোমাদের। প্রত্যেকটা সংখ্যাগত ধর্মের থেকে যে অঙ্কগুলো আসে, 4টে সংখ্যাগত ধর্ম, তাহলে 4টা ভিডিওর আজকে সেকেন্ড পার্ট। এরপর নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক যেটা হয় দ্রবণের সেটা হচ্ছে 80.38 টিবি প্রাইম। এটাকে বলা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক। টেম্পারেচার বয়লিং প্রাইম মানে হচ্ছে দ্রবণের। তাহলে দ্রবণের স্ফুটনাঙ্কের মান কত? 80.38 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে বের কী করতে হবে? দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ M2 এর মান নির্ণয় করতে হবে। এটা কত? আচ্ছা, আর কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে যে বিশুদ্ধ যে বেঞ্জিন তার বিপি অর্থাৎ বয়লিং পয়েন্ট দেওয়া আছে 80.2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেওয়া আছে টিবি, এটার মান 80.2 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে কেবি, এটা হচ্ছে 2.65। তাহলে আমরা যে ফর্মুলা জানি রাউল্টের সূত্র থেকে, সেখান থেকে আমি ফর্মুলাটাকে লিখি যে ডেল টিবি ইকুয়াল কেবি ইন্টু এম। এমের জায়গায় আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে কেবি। এম মানে হচ্ছে মোলালিটি। মোলালিটির এককটা একটু মনে করো যে মোল পার কেজি অর মোল কেজি ইনভার্স। তাহলে মোল যেটা সেটা কার মোল? সেটা হচ্ছে দ্রাবের মোল সংখ্যা। তাহলে N2 ডিভাইডেড বাই কেজি মানে ভর, কার ভর? সেটা হচ্ছে দ্রাবকের ভর। তাহলে দ্রাবকের ভর কত দেওয়া আছে? 42.04। তাহলে আমি এখানে লিখবো 42.04। কিন্তু খেয়াল রাখতে হবে এটার একক আছে গ্রামে, কিন্তু এককটাকে আমার কেজিতে কনভার্ট করতে হবে, তার জন্য একে 1000 দিয়ে ভাগ করব। এই সহজ সরল সমীকরণ এটা। এখান থেকে যেটা একটু করা যায় সেটা হচ্ছে ডেল টিভির মানটা কিন্তু দেওয়া আছে, এটা ইনডাইরেক্টলি দেওয়া আছে। টিভি প্রাইম মাইনাস টিভি, এটাই হচ্ছে ডেল টিভি। তাহলে ডেল টিভির জায়গায় এটা বসিয়ে দিলাম ইকুয়াল কেবি। কেবির মান দেওয়া আছে, সেটা পরে বসাচ্ছি নেক্সট স্টেপে। ইন্টু এটাকে যদি সরল করি তাহলে এটা হবে ইন্টু 1000 ডিভাইডেড বাই 42.04। টিবি প্রাইম যেটা আছে সেটার মান 80.38 মাইনাস টিবির মান হচ্ছে 80.2 বসিয়ে দিলাম ইকুয়াল কেবির মান হচ্ছে 2.65 ইন্টু N2 এর মান কত? N2 এর মানটা বের করা হয়নি। N2 এর মান যেটা হবে আমরা জানি মূল সংখ্যা মানে হচ্ছে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে ভরটা কত ছিল দ্রাবের? 0.5042 ডিভাইডেড বাই
এর আণবিক ভর দেওয়া নেই, এটাকে এম ধরে নিতে হবে। তাহলে এম আমি ধরে নিচ্ছি, তাহলে বাই এম হলো, তাহলে N2 এর মান হচ্ছে এটা। তাহলে N2 জায়গায় আমি যেটা করব 0.5042 ইন্টু 1000 আছে লিখলাম, ডিভাইডেড বাই 42.04। এই যে এমটা আছে, এমটা কিন্তু নিচে চলে আসবে, তাহলে এখানে নিচে এম হবে, ঠিক আছে। এইবার দেখো এই যে সমীকরণটা হলো, এই সমীকরণে একটাই চল, সেটা হচ্ছে এম। তাহলে এম এর মানটা যদি বের করতে হয় তাহলে আমাকে বজ্রগুণ করতে হবে, তাহলে এমটা এখানে চলে আসবে, তাহলে হয়ে যাবে এম ইকুয়াল 2.65 ইন্টু এই গুণফলটা যদি করি তাহলে এটা মান হবে হচ্ছে 3 ঘর পরে দশমিক, তাহলে 504.2 হবে, তাহলে 504.2 ডিভাইডেড বাই এই পার্থক্যটা নিচে চলে আসবে, তাহলে এই পার্থক্যে মানটা কত হয় 38 মাইনাস 20, তাহলে হবে হচ্ছে 18, মানে 0.18 ইন্টু এখানে আছে 42.04, তাহলে এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে যে মানটা আসবে সেই মানটা হবে এটা। বাকিটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে, এটা দেখবে মানটা আসবে 176.57। এটা হচ্ছে দ্রাবের আণবিক ভর বা আণবিক গুরুত্ব, এর এককটা হবে গ্রাম, মোল ইনভার্স হয়। তাহলে এই গেল হচ্ছে 2017 প্রশ্নের সমাধান। 0.3 গ্রাম ইউরিয়াকে 50 গ্রাম জলে দ্রবীভূত করা হলো। তাহলে এখানে দ্রাব্য এবং দ্রাবক দুটোই ভর দেওয়া আছে। দ্রাবকের ভর অর্থাৎ W1 তার মান হচ্ছে 50 গ্রাম, দ্রাবের ভর হচ্ছে W2 তার ভর হচ্ছে 0.3 গ্রাম। দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত হবে, অর্থাৎ দ্রবণের স্ফুটনাঙ্কটাকে বলা হয় টিবি প্রাইম, তাহলে এটার মানটা হবে কত, কি দেওয়া আছে এর সাথে, দেওয়া আছে হচ্ছে কেবির মান, কেবি কত 0.52। এবার চলে আসে রাউল্টের সূত্র। রাউল্টের সূত্রে আরেকবার লিখি, ডেল টিবি ইকুয়াল কেবি ইন্টু এম। নেক্সট স্টেপে যেটা করতে পারি, এম এর জায়গায় আমরা লিখতে পারি কেবি ইন্টু N2 ডিভাইডেড বাই W1 ডিভাইডেড বাই 1000। কেন 1000 করা হচ্ছে, কারণ যেটা দ্রাবকের ভর আছে সেটা গ্রামে, সবসময় সেটা কেজিতে করতে হবে, তাহলে বাই 1000 করতে হচ্ছে। এরপর নেক্সট যেটা করব, ডেল টিবি এর মানটা নির্ণয় হবে, ইকুয়াল কেবি এর মান দেওয়া আছে 0.52 ইন্টু N2-র সাথে 1000 গুণ হয়ে যাবে, N2 এর মানটা কত হবে, N2 এর মান হবে হচ্ছে, তার আগে এখানে লিখে নিই, যেহেতু দ্রাবটা হচ্ছে ইউরিয়া, ইউরিয়ার সংকেত হচ্ছে CONH2 এবার কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল এর আণবিক ভর মলিকুলার মাস, সেটা কিন্তু 60 দেওয়া ছিল, ঠিক আছে, সেটা আমি এখানে লিখিনি, তবে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায়। কার্বন 12, অক্সিজেন 16, নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1, এইভাবে বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি এটার মান 60 চলে আসে। তাহলে N2 এর মানটা কত হবে, 0.3 ডিভাইডেড বাই 60, এটা হচ্ছে মূল সংখ্যা। তাহলে N2-র জায়গায় আমি লিখতে পারি 0.3 ডিভাইডেড বাই 60 ডিভাইডেড বাই W1 কত 50, তাহলে 50/1000। খুব ইজি অঙ্কটা আছে। এবার দেখো 0.52 N2, এই 1000টাকে একটা জিরো কেটে দিই, তাহলে এটা কত হলো 100। আচ্ছা, আবার কেটে দিই, এটা হয়ে গেলো 20, তাহলে 20টা এখানে গুণ হয়ে যাবে, 0.3 ইন্টু 20 ডিভাইডেড বাই 60, এটা কাটলে এটা হবে 3, তাহলে 3 দিয়ে এটাই কাটলে এটা হয়ে যাবে 0.1, তাহলে 0.1 ইন্টু 0.52 গুণ করলে 0.052 হয় ডেল টিবির মান, অর্থাৎ স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের মান এটা। তাহলে যেহেতু দ্রাবকটা ছিল হচ্ছে জল, তাহলে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, আর ইউরিয়া মেশানোতে যে দ্রবণ তৈরি হয়েছে তার স্ফুটনাঙ্কের মানটা এতখানি বেড়েছে, তাহলে আমি বলতে পারি যে টিবি এর মানটা হচ্ছে 100 প্লাস 0.052 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত হবে 100.052 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্কের মান হবে। এটাই হচ্ছে দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক। আর একটা জিনিস মনে রাখবে যে ডেল টিবির মান যেটা বের হয় তার এককটা কিন্তু কেলভিনে আসে। তাহলে আমি কেলভিনে সরাসরি এখানে বসিয়ে দিলাম, কেন, কারণ 1 কেলভিন উষ্ণতা বাড়া মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়া, তাহলে 0.052 কেলভিন উষ্ণতা বাড়া মানে 0.052 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি হওয়া। তাহলে জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক 100, তার সাথে এতখানি বৃদ্ধি হলো, তাহলে এটা হলো দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্কের মান। তাহলে এই হলো 2010-এর উচ্চ মাধ্যমিকের গাণিতিক সমস্যার সমাধান এটা। নেক্সট 2013-তে যে সমস্যাটা এসেছিলো সেটা হচ্ছে 100 গ্রাম CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড 3 গ্রাম দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ CCl4 এর তুলনায় 0.60 কেলভিন বেশি হয়।
দ্রাবের আপেক্ষিক আণবিক ভর কত, কেবির মান দেওয়া আছে। তাহলে প্রদত্ত বিষয়গুলিকে লিখে ফেলি। তাহলে প্রদত্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের কাজ করে, তাহলে এখানে W1 যেটা আছে দ্রাবকের ভর সেটা লিখে দিব 100 গ্রাম। এবার যে দ্রাবকটা দ্রবীভূত করেছি অর্থাৎ W2 তার ভর হচ্ছে 3 গ্রাম। এবার ডেল টিবি অর্থাৎ স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হলো সেটা কত, 0.60 কেলভিন। এবার বের করতে হবে কি, দ্রাবের আপেক্ষিক আণবিক ভর অর্থাৎ M2 এর মানটা বের করতে হবে, এটা দেওয়া নেই। আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে কেবির মান হচ্ছে 5.03 ইউনিট টান, না লিখলেও চলবে। এবার চলে আসি হচ্ছে রাউল্টের সূত্রে, ডেল টিবি মানে হচ্ছিল কেবি ইন্টু এম। এবার নেক্সট স্টেপে এমটাকে একটু ভাঙাবো, তাহলে এমের জায়গায় লিখতে পারি N2 ডিভাইডেড বাই W1/1000। আচ্ছা, নেক্সট স্টেপে আরেকটু লিখি, কেবি এর মান দেওয়া আছে 5.03 ইন্টু N2 এর মানটা বের করে নিই। এখানে ধরে নিতে হবে যে দ্রাব রয়েছে তার আণবিক ভর হচ্ছে M, এটা ধরে নিতে হবে। এটা ধরলেই দ্রাবের আণবিক ভর M, দ্রাবের ভর হচ্ছে 3 গ্রাম, সুতরাং এর মোল সংখ্যা অর্থাৎ N2 এর মান হবে, ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এটা হচ্ছে N2 এর মান। তাহলে N2 এর জায়গায় 3 ডিভাইডেড বাই M লিখব। আর W1 এর মান হচ্ছে 100, তাহলে 100/1000। ঠিক আছে, এটা হচ্ছে ডেল টিবির মান। ইমপ্লাইজ দ্যাট ডেল টিবি যেটা সেটা তো এটা দেওয়া আছে 0.60 ইকুয়াল 5.03 ইন্টু এটা 0000 ক্যান্সেল থাকছে 10 উপরে গুণ হবে, তাহলে 3 ইন্টু 10/m হয়ে গেল। এবার বর্গমূল করলে m ইকুয়াল 5.03 ইন্টু 3 ইন্টু 10 ডিভাইডেড বাই 0.60 চলে আসলো। এবার 2 ঘর আগে দশমিক তুলে দিলাম, তাহলে হলো 60, 0 দিয়ে 0 ক্যান্সেল, 3 দিয়ে 2 কাটলাম, সুতরাং এম এর যেটা মান হবে সেটা হচ্ছে 503 ডিভাইডেড বাই 2, এর মান হবে 251.5 গ্রাম মোল ইনভার্স। এটা হচ্ছে দ্রাবের আণবিক ভর। 3 বছর পর পর স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত গাণিতিক সমস্যা এসেছিলো, মাঝখানের ইয়ারগুলোতে অন্য সংখ্যাগত ধর্ম থেকে অঙ্ক এসেছিলো। এবার আরও দুটো অঙ্ক তোমাদের দেখাবো, যে দুটো আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তোমাদের বইও দেওয়া আছে, শুধু জিনিসটাকে একটু বুঝিয়ে দিই। এই অঙ্কটাতে যে গ্লুকোজের জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক 100.01 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 হচ্ছে জলের স্ফুটনাঙ্ক, তাহলে 100 থেকে বেশি কেন গ্লুকোজ এটাতে যোগ করায়, স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটেছে। এই দ্রবণে 100 গ্রাম জলে গ্লুকোজ অণুর সংখ্যা কত, তাহলে যেটা দেওয়া আছে প্রদত্ত সেটা হলো দ্রবণের স্ফুটনাঙ্ক অর্থাৎ টিবি প্রাইমের মানটা দেওয়া আছে। টিবি প্রাইমের মান হচ্ছে 100.01 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা যেটা জানি সেটা হচ্ছে টিবি অর্থাৎ দ্রাবকের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং ডেল টিবির মানটা সহজেই আমরা বের করতে পারবো, এই উষ্ণতা দ্বয়ের পার্থক্য 0.01 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এইবার 100 গ্রাম জল অর্থাৎ W1 এর মান হচ্ছে 100 গ্রাম। এটার মধ্যে আমি W2 সমান কত অর্থাৎ গ্লুকোজের পরিমাণ কত সেটা কিন্তু দেওয়া নেই, কিন্তু আমাকে বলতে হবে যে কতগুলো অণু ওই দ্রবণটাতে আছে। এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে যে দ্রবণটির মধ্যে গ্লুকোজের মোল সংখ্যা নির্ণয় করতে হবে, কারণ মোল সংখ্যা জানতে পারলেই তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে আমরা অণু সংখ্যা পেয়ে যাব। তাহলে ধরে নিই যে সেটার মধ্যে N2 মোল গ্লুকোজ রয়েছে দ্রবণটার মধ্যে, তাহলে আমরা রাউল্টের সূত্র থেকে লিখতে পারি ডেল টিবি ইকুয়াল কেবি ইন্টু এম। আচ্ছা, এবার নেক্সট যেটা করব, এমের জায়গায় প্রতিবারের মতোই N2 ডিভাইডেড বাই W1/1000 করে দিব, অর্থাৎ দ্রাবের মূল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর কেজিতে, আর কেজিতে করার জন্য বাই 1000। ঠিক আছে, এবার আরেকটু আগাই, কেবির মানটা দিয়ে দেওয়া আছে 0.5, N2-র মানটা আমরা জানি না, মোল সংখ্যাটাই বের করব। আর W1 হচ্ছে দ্রাবকের ভর, সেটা কত 100, তাহলে 100 লিখলাম ডিভাইডেড বাই 1000। এখানে ডেল টিবি অর্থাৎ স্ফুটনাঙ্কের যে উন্নয়ন সেটার মান দেওয়া আছে 0.01। তাহলে এই যে ইকুয়েশনটা হলো এটার মধ্যে একটা জিনিসই ভেরিয়েবল, সেটা হচ্ছে N2, তাহলে N2-র মানটা সহজেই বের হবে। 0 ক্যান্সেল করে দিলাম, তাহলে রাইট সাইডটা হলো 0.5 ইন্টু 10 N2 ইকুয়াল এটা কত, এবার লেফট পার্টটা কি হচ্ছে 0.01।
ঠিক আছে। এখান থেকে যদি N2 এর মানটা বের করি তাহলে এটা হবে 0.01 ডিভাইডেড বাই 5। সুতরাং অণু রয়েছে সমান সমান N2 মানে মোল, তাহলে আমি এখানে মোল লিখলাম। এবার মোল থেকে অণুতে যেতে গেলে কি করতে হয়, অ্যাভোগাড্রো সংখ্যা ভাগ করতে হয়, তোমরা সেটা জানো। তাহলে এটা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। এবার এই যে উত্তরটা আসলো, তোমরা কিন্তু এইভাবে উত্তরটাকে ছেড়ে দিবে না, কারণ এই যে সংখ্যাটা আছে এটা স্ট্যান্ডার্ড ফর্মে নেই। তাহলে এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম করতে গেলে লেফট পার্টটাকে 10 দিয়ে ডিভাইড করব, আর এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, মানে গুণ করবো। তাহলে এটা হবে 1.2044 ইন্টু 10⁻21। তাহলে এই যে ফিগারটা, এটাকে বলে স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্মের সবসময় মনে রাখবে যে স্ট্যান্ডার্ড ফর্ম হলো k ইন্টু 10⁻n, আর এই যে k আছে এই k এর ভ্যালু হবে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 1 বাট লেস দেন ইকুয়াল 10। তাহলে k এখানে কত, k আগে এটা 12.044 ছিল, তার মানে এটাকে 10-এর থেকে ছোটো করতে হবে। তা 10 দিয়ে ডিভাইড করলাম, এটা 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা হচ্ছে উত্তর। তা এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে। নেক্সট আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটাও তোমাদের বই আছে, একটু দেখে নাও। বলেছে যে 40 গ্রাম বেঞ্জিনে 3.24 গ্রাম সালফার দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় 0.81 কেলভিন। তাহলে W1 অর্থাৎ দ্রাবকের ভর দেওয়া আছে 40 গ্রাম, এবং W2 অর্থাৎ দ্রাবের ভর দেওয়া আছে 3.24 গ্রাম। বেঞ্জিন হচ্ছে এখানে দ্রাবক অর্থাৎ C6H6, আর দ্রাব যেটা আছে সেটা হচ্ছে সালফার। তোমরা জানো যে সালফার একটা পলিঅ্যাটমিক মলিকুল, অর্থাৎ অনেকগুলো পরমাণু নিয়ে এর অণুটা তৈরি হয়েছে। তা আমি জানি না যে এর অণু সংখ্যা কত, মানে কোশ্চেন অনুযায়ী। যেমন কিছু কিছু পরমাণু আছে যেগুলো নাকি এক পরমাণুক, অর্থাৎ হিলিয়াম, নিয়ন, এগুলো হচ্ছে এক পরমাণুক। আবার কিছু কিছু আছে দ্বিপরমাণুক, অর্থাৎ O2, N2, ঠিক আছে। কিছু কিছু আবার আছে ত্রিপরমাণুক, অর্থাৎ পারমাণবিকতা হচ্ছে 3, যেমন হচ্ছে অক্সিজেন। পি এর হচ্ছে পারমাণবিকতা হচ্ছে 4, আবার এস এর পারমাণবিকতা আমরা সবাই জানি এস হচ্ছে 8। এগুলো হচ্ছে পলিঅ্যাটমিক মলিকুল বলে, ঠিক আছে। কিন্তু এই কোশ্চেন যেটা দেওয়া আছে, কোশ্চেনে বলা আছে যে যদি বেঞ্জিনের কেবির মান এটা হয় তবে সালফারের সংকেত নির্ণয় করো। সালফারের সংকেত বলতে আমরা অণুকে প্রকাশ করব সংকেতের মাধ্যমে। তাহলে সালফারের অণুর সংকেত হচ্ছে S8। আমরা ধরে নেব যে আমরা জানি না, তাহলে আমরা তো এখানে লিখে দিতে পারতাম S8। তাহলে আমরা পারমাণবিকতাটা কত সেটা জানা নেই, অর্থাৎ 8 যেটা সেটা জানা নেই। তা আমি ধরে নিই এর পারমাণবিকতা হচ্ছে N। যদি পারমাণবিকতা হয় তাহলে এর সংকেত হবে SN। তাহলে এর আণবিক ভর যেটা দাঁড়াবে SN, মানে একটা অণুর মধ্যে n সংখ্যক সালফার পরমাণু থাকে, তাহলে ওই অণুটার ভর হবে হচ্ছে n সংখ্যক পরমাণুর ভর। তাহলে একটা পরমাণুর ভর হচ্ছে 32, আমরা সালফারের পারমাণবিক ভর 32 জানি, তাহলে 32 ইন্টু n হচ্ছে এর আণবিক ভর, ঠিক আছে। এবার আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলা অনুযায়ী আগাবো। আর এখানে প্রদত্ততে এটা দেওয়া আছে যে ∆Tb অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন সেটা হচ্ছে 0.81 কেলভিন, আর কেবির মানটা দেওয়া আছে, কেবির মানটা হচ্ছে 2.53 এটা। এবার আমরা রাউল্টের সূত্রের সাহায্য নেব। রাউল্টের সূত্রে বলা ছিল ∆Tb ইকুয়াল KB ইন্টু M। তাহলে M এর জায়গায় নেক্সট স্টেপে লিখব KB ইন্টু N2 ডিভাইডেড বাই W1 বাই 1000। বারবার এই জায়গাটা আমরা এইভাবেই করছি। এবার নেক্সট স্টেপে যেটা করব, KB এর মান আমরা জানি, কেবির মান হচ্ছে 2.53 ইন্টু N2 এর মান কত, অর্থাৎ মোল সংখ্যা কত। তাহলে দেখো এটা আমরা সালফারের ভর দেওয়া ছিল, এটা সালফারের আণবিক ভর হচ্ছে এটা, তাহলে N2 এর মান যেটা হবে সেটা হচ্ছে সালফারের ভর ডিভাইডেড বাই সালফারের আণবিক ভর N ইন্টু 32। আমরা এইভাবেই এটাকে ইউজ করব। তাহলে N2 জায়গায় লিখব 3.24 ডিভাইডেড বাই N ইন্টু 32 ডিভাইডেড বাই W1 যেটা আছে সেটা হচ্ছে 40, তাহলে লিখব 40/1000। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, আর একটু লিখে নিই, ∆Tbর মান হচ্ছে 0.81। ভালো করে লক্ষ্য করো এই ইকুয়েশনটার মধ্যে একটাই শুধু আননোন, সেটা হচ্ছে N। তাহলে N এর মানটা সহজেই নির্ণয় করা যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 0.81 ইকুয়াল 2.53 ইন্টু 3.24 ডিভাইডেড বাই N ইন্টু 32 ইন্টু 1000 হয়ে যাবে উপরে, 40 হয়ে যাবে নিচে। তাহলে 0 0 ক্যান্সেল করে দিলাম।
এবার N2টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে N2 যেটা হবে সেটা হচ্ছে 2.53 ইন্টু 3.24 ইন্টু ডিভাইডেড বাই 32 আছে, 4ও আছে, আর 0.81 আসে। তোমরা এটা ক্যালকুলেটারে এটা সিম্পলিফাই করবে, দেখবে এটার মান 8-এর থেকে সামান্য বেশি হয়, মানে 8.00 সামথিং। তাহলে এটাকে আমরা 8 ধরে নেব, কারণ হচ্ছে পরমাণুর সংখ্যা, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে এর মান হলো হচ্ছে 8। তাহলে সালফার অণুর যে সংকেত হবে সেই সংকেতটা হবে ছিল Sn, তাহলে n এর জায়গায় লিখব S8। এটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে, আসতে পারে এইচএসে না হলেও কোনো এন্ট্রান্সে আসতে পারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে।